প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিলন কৃষ্ণ দাস, সহকারী শিক্ষক, কাড়াপাড়া শরৎচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ 3, 4 ও 5 এর কিছু বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজ আমার পাঠের শিরোনাম বাংলাদেশের মানব বসতি ও তার রাজনৈতিক ইতিহাস। তাহলে আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের মানব বসতি ও রাজনৈতিক ইতিহাস। তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানতে গেলে আমাদের চলে যেতে হবে সেই পিছনের দিকে। 1971 সালে বাংলাদেশ নামে যে দেশের জন্ম হলো তার ইতিহাস কিন্তু অতি প্রাচীন এবং এর পিছনে রয়েছে অনেক সুদীর্ঘ কাল পরিক্রমার ইতিহাস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রাচীন কাল থেকে বাংলাদেশে মানব বসতি ছিল। তাহলে আমাদের প্রাচীন কাল থেকে আমাদের এই বাংলাদেশে মানব বসতি ছিল এবং বর্তমান কালে কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার সেটা আমাদের প্রমাণ করিয়ে দেখিয়েছে যে প্রাচীন কালে আমাদের এই বাংলাদেশে মানব বসতি ছিল। এবং বিশেষ করে কোন কোন এলাকায় মানব বসতি ছিল? সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা জেলার কোন অঞ্চলে বাংলাদেশের মানব বসতি ছিল। তাই এই সিলেট, চট্টগ্রাম এবং এই কুমিল্লাকে কি বলা হয়? কুমিল্লাকে বলা হয় বাংলাদেশের প্রাচীনতম মানব বসতি ভূমি। তাহলে আমরা এখানে কয়টি জায়গা পেয়েছি? প্রাচীন ভূমি বাংলাদেশের 3টি জায়গা পেয়েছি। প্রথমে পেয়েছি সিলেট, দ্বিতীয়টি কি পেয়েছি আমরা? চট্টগ্রাম, তৃতীয়টি পেয়েছি আমরা কুমিল্লা। এছাড়াও কি নরসিংদীর ওয়ারী বটেশ্বরের প্রাগৈতিহাসিক যুগের অনেক হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। তাহলে জায়গাটা কোথায়? নরসিংদীর কোথায়? ওয়ারী বটেশ্বরে প্রাগৈতিহাসিক যুগের অনেক কি আবিষ্কার হয়েছে? অনেক ছোট ছোট হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। এবং এই প্রাগৈতিহাসিক যুগকে আমরা কি যুগ বলতে পারি? প্রস্তর যুগ। তাহলে প্রাগৈতিহাসিক যুগের আরেকটি নাম তাহলে কি? প্রস্তর যুগ। তাহলে প্রস্তর যুগের পূর্বের নাম ছিল প্রাগৈতিহাসিক যুগ। তাহলে আমরা পেলাম বাংলাদেশের প্রাচীনতম ভূমি পেয়েছে সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা জেলা হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম ভূমি। এবং আমরা পরবর্তীতেও নরসিংদীর ওয়ারী বটেশ্বরের প্রাগৈতিহাসিক যুগের অনেক হাতিয়ার আবিষ্কৃত হয়েছে। এবং প্রাগৈতিহাসিক যুগের অনেক ঐতিহাসিকরা কি প্রস্তর যুগ বলে অভিহিত করেছে। ভারতবর্ষের অনেক জায়গায় আবার প্রস্তর যুগ ও তাম্র প্রস্তর যুগে মানব বসতির চিহ্ন পাওয়া যায়। তাহলে ভারতবর্ষের আবার অনেক জায়গায় কি পাওয়া যায়? প্রস্তর যুগ এবং তাম্র প্রস্তর যুগ। তাহলে কি কি যুগ? একটা হচ্ছে প্রস্তর যুগ, দ্বিতীয়টা হচ্ছে তাম্র প্রস্তর যুগ। তাহলে ভারতবর্ষে অনেক জায়গায় কি প্রস্তর যুগ এবং তাম্র প্রস্তর যুগে মানব বসতি অনেক চিহ্ন পাওয়া যায়। তার মানে বর্তমানে কোথায়? হরপ্পা, মহেঞ্জোদারো ও ভারতের নোথাল, কালীগঙ্গা প্রভৃতি প্রত্নতত্ত্ব স্থানে
সিন্ধু নগর সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। আমি আর একটু বলার চেষ্টা করি, তাহলে জায়গাগুলো কোথায়? বর্তমানে হরপ্পা চলে আসছে 1 নম্বর, কোথায়? হরপ্পা। 2 নম্বর কোথায়? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো। আর কোথায়? ভারতের লোথাল। ভারতের লোথাল। লোথাল ভারতের কোথায়? লোথাল কালীগঙ্গা। কালীগঙ্গা প্রভৃতি স্থানে কি সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই বিষয়গুলি নিয়ে সর্বপ্রথম একটি সভ্যতার অস্তিত্ব আমরা জানতে পারলাম। সভ্যতাটা আসলে কি? সিন্ধু সভ্যতা। তাহলে আমরা কি সভ্যতা সম্পর্কে একটি ধারণা পাচ্ছি? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীগঙ্গা এই বিষয়গুলোর আলোকে আমরা একটি সভ্যতার সন্ধান আমরা পেয়েছি। সভ্যতাটি হলো সিন্ধু সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতার সময়কালটা আমাদের অবশ্যই একটু জানা দরকার। তাহলে সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 2700 অব্দ হতে 1700 অব্দ। তাহলে সময়কালটা হচ্ছে সময়কাল 2700 থেকে 1700 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে সিন্ধু সভ্যতার সময়কাল। তবে বাংলাদেশে সিন্ধু সভ্যতার কিন্তু কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আসলে সিন্ধু সভ্যতাগুলো আমরা কোন পরিপ্রেক্ষিতে পেয়েছি? আমরা হরপ্পা, মহেঞ্জোদারো এবং লোথাল, কালীগঙ্গার এই প্রত্নতত্ত্ব স্থানে সিন্ধু নগর সভ্যতার আমরা কিছু নিদর্শন পেয়েছি, যার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 2700 অব্দ হতে খ্রিস্টপূর্ব 1700 অব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন আসলে কোথায় পাওয়া যায়? বরেন্দ্রভূমি। এটা বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহাস্থানগড়ে এই বরেন্দ্রভূমি অবস্থিত। তাহলে বরেন্দ্রভূমিটা কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল বাংলাদেশের মানব বসতি ও তার রাজনৈতিক ইতিহাস। আমরা বাংলাদেশের মানব বসতির কিছু প্রাচীন কাল থেকে আসলে আমরা কোথা থেকে আসলাম এটা সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি। তাহলে দ্বিতীয় নগর সভ্যতার নিদর্শন আসলে বগুড়ার মহেস্থানগড়ে পাওয়া যায় এবং নরসিংদী, মধুপুর ভূমি, ওয়ারী বটেশ্বর আবিষ্কৃত হয়েছে। তাহলে ওয়ারী বটেশ্বরটা কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বরটা অবস্থিত হচ্ছে নরসিংদী। খ্রিস্টপূর্ব 4th শতকে পণ্ডুনগর গড়ে উঠেছিল। তাহলে এই যে মহাস্থানগড়ে অবস্থিত যে নগর সভ্যতাটি, এটির নাম ছিল পণ্ডুনগর। তাহলে এই নগরটির নাম ছিল কি নগর? পণ্ডুনগর। এই পণ্ডুনগর কত খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 4th শতকে এই পণ্ডুনগর গড়ে উঠেছিল। আমরা ধারাবাহিকভাবে একটু আলোচনা করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটুকু একটু বুঝতে অসুবিধা হবে, তারপরে তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে 4th শতকের সমসাময়িক কালে আমরা 16টি জনপদের নাম জানতে পারি। তাহলে 4th শতক কালাম, এই 4th শতকের সমসাময়িক আমরা কয়টি জনপদের নাম জানতে পারি? 16টি জনপদের নাম আমরা জানতে পারি। তাহলে কয়টি জনপদ?
16টি জনপদের নাম আমরা জানতে পারি। এই জনপদগুলি ছিল কি এক একটি পৃথক রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কয়টি জনপদ পেয়েছি? 16টি জনপদ পেয়েছি এবং এই 16টি জনপদের প্রত্যেকটি জনপদ ছিল কি এক একটি পৃথক রাষ্ট্র এবং ভারতীয় উপমহাদেশের অন্যান্য জনপদগুলো মৌর্য যুগ পূর্ব রাজনৈতিক ইতিহাস অল্প বিস্তর জানা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু বাংলাদেশ অংশের ইতিহাস মৌর্য যুগের সম্রাট অশোকের সময় হতে জানা যায়। তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল বাংলাদেশের মানব বসতি। তাহলে বাংলাদেশের ইতিহাস সাধারণত আমরা কোন যুগ থেকে জানতে পারি? মৌর্য যুগের সম্রাট অশোকের সময় হতে মোটামুটি আমরা একটা ধারণা পেতে পারি। তাহলে কোন যুগ? যুগটা ছিল হচ্ছে মৌর্য যুগ। সম্রাটের নাম ছিল কি রাজা অশোক। তাহলে বাংলাদেশের ইতিহাস আমরা জানতে পারি মৌর্য যুগে সম্রাট অশোকের সময় থেকে আমরা এটা জানতে পারি। তবে বাংলাদেশের ইতিহাস বিস্তারিত জানা যায় কোন যুগে? গুপ্ত যুগে। আমরা মৌর্য যুগে বাংলাদেশের ইতিহাস আংশিক জানতে পারি, কিন্তু এই বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশের মানব বসতি আমাদের সম্পূর্ণরূপে আমরা জানতে পারি কোন যুগে? গুপ্ত যুগে। তাহলে বাংলাদেশের সম্পূর্ণ ইতিহাস গুপ্ত যুগে জানা যায়। তাহলে গুপ্তরা মূলত কি ছিল? ভারতীয় উপমহাদেশের উত্তরাঞ্চলের শাসক ছিলেন। এই গুপ্তরা ভারতীয় উপমহাদেশের উত্তর অঞ্চলের শাসক ছিলেন এবং এই গুপ্ত শাসনের শেষের দিকে বাংলাদেশ অঞ্চলে কিছু রাজার নাম পাওয়া যায়, যারা পরবর্তীকালে গুপ্ত রাজা নামে পরিচিত হয়। তাহলে এই গুপ্ত শাসনের শেষের দিকে আমরা বাংলাদেশে কিছু রাজার নাম পাই, যারা সাধারণত কি নামে পরিচিত ছিল? এই গুপ্ত নামে পরিচিত ছিল। এবং এই গুপ্ত শাসকদের পর সপ্তম শতকে আর একজন শাসকের নাম জানা যায়। তাহলে এই গুপ্ত শাসকের পর সপ্তম শতকে আর একজন বিখ্যাত শাসকের নাম জানা যায়। তার নাম কি? বিখ্যাত শাসককে শশাঙ্ক। তাহলে কার নাম? নাম কি? শশাঙ্ক। যে বিখ্যাত শাসকের নাম পাওয়া যায়, শতকটা ছিল কত? সপ্তম শতকে। তার নাম কি ছিল? শশাঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশের মানব বসতি নিয়ে মোটামুটি একটি ধারণা পাওয়ার চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগী হও। বিষয়টা আসলে একটু কঠিন হলেও বুঝতে পারলে একদম সোজা। তাহলে সপ্তম শতকে আমরা একজন শাসকের নাম পাই, তার নাম কি? শশাঙ্ক। তিনি কোথাকার শাসক ছিলেন? এই শশাঙ্ক ছিলেন গৌড়ের শাসক। গৌড়। তাহলে উনি কোথাকার শাসক ছিলেন? গৌড়ের শাসক ছিলেন এবং তাকে গৌড়ের প্রথম স্বাধীন শাসক বলা হয়। এই গৌড়ের সর্বপ্রথম স্বাধীন শাসক ছিলেন কে? রাজা শশাঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো জানছি। তাহলে শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 100 বছর বাংলাদেশে কোনো স্থায়ী শাসক ছিল না। কত বছর? 100 বছর। কার মৃত্যুর পর? এই শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে 100 বছর কোনো স্থায়ী শাসক ছিল না, বা স্থায়ী শাসক থাকার কোনো তথ্য প্রমাণ আমরা আসলে তেমন একটা কোনো কিছুই দেখতে পাই না। তাহলে এই স্থায়ী শাসকের অভাবে এক ধরনের বিশৃঙ্খলা রাজ্যগুলোতে এক ধরনের কি বিশৃঙ্খলা বিরাজ করছিল, কলহ বিরাজ করছিল, একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছিল। এই সময়টাকে
এই 100 বছর শশাঙ্কের মৃত্যুর পরে 100 বছর সময়টাকে আমরা ইতিহাসে একটি মাইল ফলক হিসাবে আখ্যায়িত করতে পারি। সেটা হচ্ছে ইতিহাসে এই যে 100 বছরের যে অরাজকতা, যে বিদ্রোহ, যে কলহ, যে রাজ্যগুলোর মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, এটাকে আমরা ইতিহাসে মৎস্যন্যায় হিসাবে আখ্যায়িত করতে পারি। কেন আমরা এটাকে মৎস্যন্যায় হিসাবে আখ্যায়িত করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তার কারণ এখানে এই 100 বছর সময়টা এমন একটি সময় যেখানে যেরকম আমরা মাছের সঙ্গে তুলনা করতে পারি, বড় বড় মাছ যেমন ছোট ছোট মাছগুলোকে গ্রাস করে নেয়, ঠিক তেমনি বড় বড় রাজ্য যাদের ক্ষমতা বেশি ছিল তারা ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করছিল এবং দখল করে নিচ্ছিল। এই জন্য সপ্তম শতকে শশাঙ্কের মৃত্যুর পর এই 100 বছর সময়ের যে সময়কালটা, এটাকে আমরা ইতিহাসে মৎস্যন্যায় হিসাবে আখ্যায়িত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি বাংলাদেশের মানব বসতি সম্পর্কে একটি ধারণা সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা চলে যাব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি ধারাবাহিক ভাবে সামান্য অল্প বিস্তার কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা সর্বপ্রথম শশাঙ্কের মৃত্যুর পর যে একটি রাজনৈতিক অরাজকতা বিরাজ করছিল, এই রাজনৈতিক অরাজকতার অবসান ঘটিয়ে একটি বিখ্যাত রাজবংশের উত্থান ঘটেছিল, যাকে বাংলার ইতিহাসে পাল রাজবংশ বলে আখ্যায়িত করা হয়। তাহলে আমরা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে এখন জানবো। তাহলে আমরা কি পেলাম? পাল রাজবংশ, পাল রাজবংশ। তাহলে পাল রাজবংশের সময়কালটা কত হবে? 750 থেকে 1161। এটা হবে 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। এটা হচ্ছে পাল রাজার সময়। পালরা দীর্ঘ কত বছর রাজত্ব করে? 400 বছর রাজত্ব করে। এই পাল রাজা তোমরা যখন পরবর্তীতে একটু উপরের ক্লাসে পড়বে তখন এই পাল রাজবংশ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তবে যেটুকু না বললে নয় সেটুকু আমাকে অবশ্যই আলোকপাত করতে হবে। এই পাল রাজবংশ বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ। আমরা যেহেতু রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি প্রাচীন যুগে, তাহলে বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? এই পাল রাজবংশ। তাহলে এই পাল রাজবংশটা আসলে কোথা থেকে আসে এটাও আমাদের অবশ্যই জানা দরকার। পাল রাজবংশ হচ্ছে ব্যাপটের পুত্র গোপাল। তাহলে কার পুত্র? ব্যাপটের পুত্র গোপাল এই পাল রাজবংশ প্রতিষ্ঠাতা। তাহলে কে? গোপাল। তাহলে এই পাল রাজবংশের প্রতিষ্ঠাতাকে গোপাল। সে ছিল কার? ব্যাপটের পুত্র। এই সপ্তবর্ষব্যাপী আমরা শশাঙ্কের মৃত্যুর পর যে 100 বছরের সময়কালটা ছিল, সেই সময়কালটা কি ছিল? সপ্তবর্ষব্যাপী কলহ, নৈরাজ্য, হানাহানি, এই সব কিছুর অবসান ঘটিয়ে ব্যাপটের পুত্র গোপাল বাংলার সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি কোথাকার সিংহাসনে অধিষ্ঠিত? বাংলার গৌড়ে সিংহাসনে অধিষ্ঠিত হন। তবে কথিত আছে বা এই গোপালের সিংহাসনে বসানো অনেক গল্প কাহিনী আমরা জানতে পারি। আমরা ওদিকে যাব না, আমরা যেটুকু না জানলে না সেটুকু বলবো। তবে সিংহাসনে কথিত আছে প্রজাদের প্রতিনিধি বা কর্মচারীদের প্রতিনিধিরা গোপালকে কি করে? রাজা নির্বাচিত করে। সামন্তরা গোপালকে রাজা নির্বাচিত করে। তবে অপর একটি মত আছে যে সামন্তরা গোপালকে ক্ষমতায় বসান, গোপাল কি করে? যোগ্য শাসকের পরিচয় দেয় এবং গোপালের পরবর্তী যারা উত্তরসূরি ছিল, যারা বলিষ্ঠ হস্তে পাল রাজবংশ শাসন কার্য পরিচালনা করে, তাদের মধ্যে দুজনের নাম না বললেই নয়। তারা হলে একজন ধর্মপাল, অপরজন হচ্ছে গোপাল। মানে একজনকে
ধর্মপাল, অন্যজন দেবপাল। তাহলে একজন ধর্মপাল, অন্যজন হচ্ছে দেবপাল। এই দুজন ছিল পাল বংশের বিখ্যাত শাসক এবং এই পাল বংশের দীর্ঘস্থায়ী বাংলাদেশের রাজনীতিতে এই পাল বংশ দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছিল এবং তারা রাজনীতি, অর্থনীতি, স্থাপত্য, সাংস্কৃতিক, শিল্পকলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারা উৎকর্ষ সাধন করেছিল। কারা? এই পাল রাজবংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু ছোট ছোট খুঁটিনাটি জিনিস সম্পর্কে জানতে পেরেছি। যেরকম বাংলাদেশে মানব বসতি, তাহলে বাংলাদেশের প্রথম মানব বসতিটা আমরা পাই সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা জেলায়, বাংলাদেশের প্রাচীনতম ভূমি। এবং পরবর্তীতে আমরা কি পেয়েছি? ওয়ারী বটেশ্বরে প্রাগৈতিহাসিক যুগের কিছু কি হাতিয়ার আবিষ্কৃত হয়েছে এবং এই প্রাগৈতিহাসিক যুগকে আমরা কি যুগ বলেছি? প্রস্তর যুগ বলেছি। এই পরবর্তীতে আমরা ভারতবর্ষের এই প্রস্তর যুগ এবং তাম্র যুগের মানব বসতির কি পাই? কিছু চিহ্ন আমরা দেখতে পাই। এবং তখন কি হরপ্পা, মহেঞ্জোদারো এবং ভারতের নাখাল এবং কালীবঙ্গাল প্রভৃতি স্থানে সিন্ধু সভ্যতারও কিছু কিছু নিদর্শন পাওয়া যায়। তখন আমরা একটি সভ্যতার অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। সভ্যতাটা কি? সভ্যতাটা ছিল সিন্ধু সভ্যতা। তাহলে সিন্ধু সভ্যতার সময়কালটা আমরা পেয়েছি খ্রিস্টপূর্ব 2700 অব্দ থেকে 1700 অব্দ। এবং ভারতবর্ষের উপমহাদেশের সর্বপ্রথম নগর সভ্যতা তাহলে কোনটা? আমরা পেয়েছি কোনটা? সিন্ধু সভ্যতা। পরবর্তীতে আমরা 4th শতকে একজন কি রাজার নাম পেয়েছি, তিনি ছিলেন অশোক। এবং এই 4th সময়ের সমসাময়িক সময় আমরা কিছু জনপদের নাম সম্পর্কে জানতে পেরেছি এবং মোট আমরা কতটি জনপদ পেয়েছি? 16টি জনপদ সম্পর্কে জানতে পেরেছি। এবং অশোকের সময় হতে কি বাংলাদেশের ইতিহাস আংশিক জানা যায় এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমরা পুরোপুরি কখন থেকে জানতে শুরু করেছি? গুপ্ত যুগে এসে আমরা বাংলাদেশের ইতিহাস মোটামুটি বিস্তারিতভাবে আমরা জানতে শুরু করেছি। এবং 7ম শতকে একজন বিখ্যাত রাজা পাই, তার নাম ছিল কি শশাঙ্ক নামে একজন বিখ্যাত রাজার অস্তিত্ব পাওয়া যায়। এবং তিনি ছিলেন কোথাকার শাসক? তিনি ছিলেন গৌড়ের শাসক। এবং তাকে কি বলা হয়? গৌড়ের প্রথম স্বাধীন নরপতিকে রাজা শশাঙ্ক। এবং এই রাজা শশাঙ্ক মৃত্যুর 100 বছর একটা খারাপ অবস্থা বাংলায় বিরাজ করছিল। এই খারাপ অবস্থাটাকে ইতিহাসে ঐতিহাসিকরা মৎস্যন্যায় হিসেবে আখ্যায়িত করেছে। কেন মৎস্যন্যায় হিসেবে আখ্যায়িত করেছে? এই শশাঙ্কের মৃত্যুর পর রাজ্যে বিশৃঙ্খলা বিরাজ করছিল এবং ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে কলহ, দ্বন্দ্ব, যুদ্ধে জড়িয়ে পড়েছিল। যেমন বড় বড় মাছ ছোট ছোট মাছকে বিরাজ করে নেয়, তাই এটাকে আমরা মৎস্যন্যায় হিসেবে আখ্যায়িত করেছি। পরবর্তীতে এই 100 বছরের যে অরাজকতা, এটাকে অবসান ঘটিয়ে ব্যাপটের পুত্র এই গোপাল পাল রাজবংশ প্রতিষ্ঠা করে। এবং এই পাল রাজবংশই হচ্ছে এই বাংলাদেশের দীর্ঘস্থায়ী রাজবংশ। এর প্রতিষ্ঠাতাকে গোপাল। এবং প্রায় কত বছর? 400 বছর এই পাল শাসকগণ বাংলাদেশে রাজত্ব করেছে। তাদের সময়কালটা ছিল 750 থেকে 1161 খ্রিস্টাব্দ। এবং এই গোপাল কোথাকার শাসক ছিলেন? গৌড়ের শাসক ছিলেন। এবং এই পাল যুগের সমসাময়িক যেসব বলিষ্ঠ পাল রাজগণ ছিলেন তাদের মধ্যে ধর্মপাল এবং দেবপাল সর্বাধিক ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। এবং তারা ছিলেন এই পাল যুগের বিখ্যাত শাসক। এবং পাল যুগের হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে
দীর্ঘস্থায়ী রাজবংশ। আমরা আজ পার্ট 3, 4 ও 5 এর ধারাবাহিকভাবে আলোচনা করছি। এর পরবর্তীতে আমরা পাল যুগের পরবর্তীতে আমরা কৈবর্ত বিদ্রোহ, সেন বংশ, বাংলায় মুসলিম শাসন নিয়ে ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তী ক্লাসে আমি এর বাকি অংশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।